ওকে, আমরা গত ক্লাস পর্যন্ত রিগ্রেশন অ্যানালাইসিস সম্পর্কে পড়েছিলাম এবং রিগ্রেশন অ্যানালাইসিস আমরা কাজ করেছিলাম এটা ডেটা সেট নিয়ে। এখন রিগ্রেশন নিয়ে যখন আমরা আসলে কাজ করি তখন রিগ্রেশনের মধ্যে যে লজিস্টিক রিগ্রেশন আছে মূলত সেখানে কিছু টেকনিক্যাল কিছু বিষয় আছে যে জিনিসগুলো আসলে আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে যে আমরা লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে দেখেছি যে এমন ধরনের রিগ্রেশন মেথড, লজিস্টিক রিগ্রেশন, যে এই ধরনের রিগ্রেশন মেথড আমরা ইউজ করে থাকি যখন ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল আমাদের বেশি থাকে। এখন রিয়েল লাইফে আমরা যখন ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং নিয়ে কাজ করি তখন আমাদের প্রচুর পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে হয়, যেটা বিগ ডাটা। এটা আপনারা সবাই মরালে জানেন। তো বিগ ডাটার ক্ষেত্রে যে সমস্যাটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের ভ্যারিয়েবলের পরিমাণ অনেক থাকে। তো সেটার মধ্যে আমরা আসলে কোন ধরনের ভ্যারিয়েবল বের করব এটা নিয়ে আমাদের মধ্যে আসলে কনফিউশন কাজ করে যে কোন ধরনের ভ্যারিয়েবল নিয়ে কাজ করলে আমার জন্য আসলে সবচেয়ে ভালো হবে। তো দেখেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের ফিরে যেতে হবে মূলত লিনিয়ার রিগ্রেশনের যে আমরা লজিস্টিক রিগ্রেশনের যে আলোচনাটা করেছিলাম সেই লজিস্টিক রিগ্রেশনের আলোচনাতে আমাদের যেতে হবে। যাওয়ার পরে তখন সেখান থেকে আমরা মূলত বলতে পারবো যে কি ধরে নর্মালি যখন লজিস্টিক রিগ্রেশনে আমাদের ইয়ের পরিমাণ বেশি হয়, আপনার ভ্যারিয়েবলের পরিমাণটা বেশি হয়, তখন সেটাকে আমরা ভ্যারিয়েবলের পরিমাণটা কমানোর চেষ্টা করি। তো এই কমানোর চেষ্টা করার অনেকগুলো মেথড আছে, যে ধরনের মেথড নিয়ে আমরা মূলত কথা বলবো। তো আমি স্ক্রিনটা আগে একটু শেয়ার করি, শেয়ার করে এই আলোচনায় আমি আসি। ওকে, তো লজিস্টিক রিগ্রেশনটা আমরা ইউজ করে থাকি নর্মালি। যে লজিস্টিক রিগ্রেশনের কথা আমরা বলতেছি এবং যেটা আমরা ক্লাসের এক্সাম্পলও ইউজ করেছিলাম সেটা ছিল হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন। বাইনারি মানে সেখানে সিচুয়েশন একটা হয় জিরো অথবা হচ্ছে ওয়াল, এ ধরনের সিচুয়েশন হচ্ছে আমাদের থাকে। তো বাইনারি ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বাইনারি আপনার লজিস্টিক রিগ্রেশনকে আমরা মডেল করে থাকি রেসপন্স ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এগুলোর মাধ্যমে আমরা ইয়ে করে থাকি। তো ভ্যারিয়েবল বিষয়টা আপনারা অনেকে হচ্ছে জানেন, এটা নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এখন লজিস্টিক রিগ্রেশনটা যখন আমরা এস্টিমেট করি সেখানে যে প্যারামিটার থাকে সে প্যারামিটার গুলো এস্টিমেট করার ক্ষেত্রে আমরা এমএলই যেটাকে সংক্ষেপে বলা হয় বা এটার ফুল মিনিং হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড, এটা আমরা ইউজ করে থাকি। এখন এই ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডেরও কিছু অল্টারনেটিভ আছে। যেমন আমাদের যদি এরকম হয় যে আমরা লজিস্টিক রিগ্রেশন মডেল অ্যাপ্লাই করতে চাচ্ছি যেখানে আমাদের ধরেন হচ্ছে, একটা মিনিট, একটা কল আসছে। ওকে, সরি, আমার একটা কল এসেছিল। তো আমরা যেটা আলোচনা করতে, তো লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের আমরা একটা ফাংশন ইউজ করে থাকি যেটা আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাকে আমরা বলে থাকি সিগময়েড ফাংশন। হ্যাঁ, বা এটা আমরা অনেকটা এস আকৃতির। হ্যাঁ, এটা অনেকটা এস কে আমরা যেভাবে লিখি এটা হচ্ছে নর্মালি আমরা লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে দেখে থাকি। বাট নর্মালি লজিস্টিক রিগ্রেশনটা যখন আমরা সলভ করে এসেনশিয়ালি তখন এটাতে আমরা লগ দিয়ে মূলত হচ্ছে সলভ করে থাকি এবং এটাতে প্রবাবিলিটিরও কিছু বিষয় হচ্ছে আছে। তো প্রবাবিলিটিটা এখন
কথা হচ্ছে যে যদি অনেকগুলো ভ্যারিয়েবল থাকে তখন আমরা হচ্ছে মূলত কি করব, অনেকগুলো ভ্যারিয়েবল থাকলে সেটা একটা কেস হতে পারে যেটা হচ্ছে মাল্টিনোমিয়াল কেস। বাইনারি লজিক রিগ্রেশনে আমরা দেখতেছি যে আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা যেটাকে আমরা বলতেছি প্রেডিক্টেড, যে প্রেডিক্ট করতেছি সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা হতে পারে, মানে ইয়েস অর নো, জিরো অথবা ওয়ান হতে পারে। কিন্তু অনেক সময় মাল্টিনোমিয়াল সিচুয়েশন আসতে পারে যখন আপনার একের অধিক মানে একাধিক ক্যাটাগরি থাকতে পারে। তখন আমরা মূলত দেখে থাকি যে আমাদের ফিচার যেগুলো আছে সেই ফিচার গুলোকে আমরা হিসেব করে থাকি ভেক্টর আকারে। আর ভেক্টর অফ ফিউচার্স, এখন ভেক্টর অফ ফিউচার্স এক্স ওয়ান থেকে শুরু করে x1, x2, x3 ড্যাশ ড্যাশ xi পর্যন্ত যেতে পারে। আর যে অবজারভেশন যে কাজ যেটাকে আমরা অবজার্ভ টাস্ক বলে থাকি সেটা 1, 1, 2, 3 এরকম থেকে যে কোনো সংখ্যা হতে পারে। তো নর্মালি আমরা মাল্টিনোমিয়ালের ক্ষেত্রে আমরা এই যে প্রবাবিলিটিটা আছে প্রবাবিলিটাকে এস্টিমেট করার চেষ্টা করি। কি প্রবাবিলিটি? দি ডাটা পয়েন্ট আই বিলংস টু ক্লাস জে। এই যে ডাটা পয়েন্ট আমরা ভেক্টর কথা বলতেছি xi, এই আইটা যে ক্লাসের কাকে বিলং করে সেটা আমরা নর্মালি আপনার দেখার চেষ্টা করি মাল্টিনোমিয়াল কেসের মাধ্যমে। তো মাল্টিনোমিয়ালের ক্ষেত্রে দেখেন যে যেটা হয় যে এটা গ্রাফের মাধ্যমে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি। ধরেন প্রেডিক্টর আমাদের থাকে হচ্ছে ওয়াই, ইয়েস অথবা নো হতে পারে, জিরো অথবা ওয়ান। তো ওয়াই কে যদি আমরা প্রবাবিলিটি হিসেবে দেখি তখনও ওয়াই ঘটতে পারে নাও ঘটতে পারে, যদি না ঘটে তাহলে জিরো, যদি ঘটে তাহলে হচ্ছে ওয়ান। এটাকে যদি আমরা ট্রান্সফর্ম করি তখন এটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তখন এটার ভ্যালু জিরো এবং ওয়ানের মধ্যে সীমিত না হয়ে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, এই কারণে এই চিহ্নটা হচ্ছে ইনফিনিটির চিহ্ন। হ্যাঁ, তো মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে। তার লিনিয়ার মডেল আমরা এই ক্ষেত্রে নর্মালি দিয়ে থাকি gy = mx প্লাস হচ্ছে বি। এখন এই যে লজিক রিগ্রেশনটা আমরা ইউজ করে থাকি এটা আবার হচ্ছে জিএলএম, জেনারেলাইজ লিনিয়ার মডেলের মধ্যে হচ্ছে পড়ে। এখন জিএলএম এর কথা যদি হচ্ছে বলতে যাই তখন হচ্ছে আপনাদেরকে এই মানে আমি চেয়েছিলাম আসলে এই থিওরিটিক্যাল আলোচনাগুলো যতটা কমাতে চাই, কিন্তু দেখা গেছে যে আমরা নেক্সটে যে মানে আপনার প্র্যাকটিস গুলো করবো, যেমন এটার মধ্যে ইলাস্টিক রিগ্রেশন আছে, রিস রিগ্রেশন আছে, ল্যাসো রিগ্রেশন আছে। তো এগুলো অ্যাপ্লাই করতে গেলে আপনাদের এই মিনিমাম সেন্সি থিওরি গুলো লাগবে, না হলে এগুলো আমি আসলে আলোচনা করতাম না। কারণ এগুলো খুবই ডাইম থিওরি, এগুলো যতই সুন্দর করে বলতেছিল এগুলো আসলে মানে ইজি করে বলার তেমন একটা ওয়ে নেই। যাই হোক, আমি একটু বলতেছি, এটা এটা আমার কাছে এই জিএলএম এর একটা সুন্দর পাওয়ার পয়েন্ট আছে, আশা করি সেটা থেকে বললে আপনাদের মোটামুটি ক্লিয়ার হবে। বাট তারপরও এটা একটু ঝামেলাদায়ক জিনিস। এই টপিক গুলো খুবই ডাই টপিক, তো নর্মালি এই টপিক গুলো নিয়ে আসলে এই সবাই কাজ করতে চান না। কি দাঁড়ান, আপনাদের গত রোববারে ক্লাসটা নিয়ে আমার প্রচন্ড আসলে দাঁতে ব্যথা ছিল, আজকেও আছে, কিন্তু তারপরে এটার ভিতরে ক্লাস নিচ্ছি মেডিসিন খেয়ে। এই হচ্ছে অবস্থা। শিঙ্কিস মেথডের আলোচনাতে দাঁড়ান আর এটা বলতে হলে আমাদের আসলে এমএলআর থেকে আলোচনাটা শুরু করতে হবে। ওই কারণ না হলে জিনিসগুলো ইয়ে হবে না। এমএলআর এর মধ্যে আমরা আসলে বেশ কিছু বিষয় এটা আলোচনা করছি।
আমি স্ক্রিনটা দেখাই। আর একজন কে আসছে এত দেরিতে ক্লাসে? ওকে। আচ্ছা, এখানে প্রথমে আমরা যে ওই লিনিয়ার মডেলটা ইউজ করেছিলাম, মাল্টিপল লিনিয়ার, সেটার মডেলটা ছিল হচ্ছে এরকম। আপনাদের আশা করি খেয়াল আছে। তো সেখানে আমাদের আসলে নর্মালি যে কাজটা আমরা করছিলাম সেটা হচ্ছে যে এই যে বি, যেটা মানে বেটার যে ভ্যালুগুলো আছে সেটার এভারেজ ইফেক্ট ওয়াই এর উপরে কেমন, সেটা আমরা নর্মালি দেখতে চেয়েছি যখন আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে ইনক্রিজ করে। বাট এক্ষেত্রে আমরা ধরতাম যে অন্য যে প্রিডিক্টর গুলো আছে সেগুলো হচ্ছে ফিক্সড। এখন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, অন্য প্রিডিক্টর এটা হচ্ছে ফিক্সড। সেটা হচ্ছে আমরা যখন যে কোনো স্ট্যাটিস্টিক্যাল মডেল বা মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করি তখন আমাদের কিছু অ্যাজাম্পশন থাকে। মানে যে কোনো মডেল অ্যাপ্লাই করলে সেই মডেলটা আসলে কখন, মানে মডেলটা হচ্ছে কি, মূলত মডেলটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ রিয়েলিটি বলা হয় মডেলকে। এটা হচ্ছে মডেলের সংজ্ঞা। ধরেন একটা দেশের অর্থনীতি কিভাবে কাজ করে। তো সে অর্থনীতিতে হচ্ছে কিছু আয় আছে, কিছু ব্যয় আছে। আয় ব্যয়ের উপর ভিত্তি করে হচ্ছে অর্থনীতিটা চলে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আয়ের তুলনায় ব্যয় হচ্ছে বেশি হয়। কিন্তু ব্যয় বেশি হলে যে একটা দেশ চলতে পারবে তা কিন্তু না। চলে তখন ঘাটতি বাজেটের মাধ্যমে দেশটা হচ্ছে চলে। তো এটা ধরেন একটা ইকোনমিক সিস্টেম, ঠিক কি সেরকম আমরা বলতেছি যে এছাড়াও একটা সরকারের ধরেন অন্য আয় সোর্স থাকতে পারে, কিন্তু আমরা মূলত এই আপনার আয় ব্যয় সোর্স ধরেন যে কোনো সিঙ্গেল সিঙ্গেল করে ধরলাম। তো আমরা যখন এই লিনিয়ার রিগ্রেশনটা দেখি তখন আমরা বলে থাকি যে কিছু ভ্যারিয়েবলকে আমরা আসলে ওভারলুক করে থাকি। যে মানে আমাদের কাছে যে ডেটা সেট দেওয়া থাকে সেটার মধ্যে থাকে ফিচার। তো যে ফিচারগুলো দেওয়া থাকে সেই ফিচারগুলো আমরা কিন্তু কনসিডার করি, এর বাইরের ফিচার কিন্তু কনসিডার আমরা করি না যদি ডেটা সেট দেওয়া থাকে। এটা হচ্ছে 1 নম্বর রুল। 2 নম্বর রুলটা খেয়াল রাখবেন, যদি এরকম হয় যে আপনাকে নিজ থেকে সব জিনিস জিরো থেকে করা লাগতেছে, মানে ডেটা সেট দেওয়া নেই, আপনাকে শুধু সিচুয়েশনটা বর্ণনা করলো যে হ্যাঁ হ্যাঁ এরকম। আমরা সাপোজ আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম মনে হয় ক্লাসে, এটা ছাড়া 8টা এক্সাম্পল আছে। যে একটা কোম্পানি এসেছিল, তারা হচ্ছে মূলত একটা ম্যাচ মেকিং সাইট, মানে কোম্পানি ম্যাচ মেকিং বলতে মানে হচ্ছে যে বিয়ের জন্য তারা হচ্ছে ম্যাচ মেক করে জাপানের। তো তাদের কাজটা ছিল হচ্ছে ইন্টারেস্টিং। তারা আমাদেরকে বলছে যে দেখো নর্মালি যেটা হয় যে আমাদের কাছে ছেলে এবং মেয়ে যারা বিবাহের যোগ্য ওনাদের ডেটা থাকে এবং হচ্ছে যে ওনাদের ছবি থাকে। তো এখন আমরা নর্মালি আমাদের কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে, সেটা ছেলে হোক মেয়ে হোক বা কোনো গার্ডিয়ান হোক বিয়ে শাদী জন্য, তখন আমরা তাকে তাকে সে আমাদের মেম্বার হয়। মেম্বার হওয়ার পরে সে কি ধরনের পার্টনার খোঁজ করতেছে সেগুলোর ফিচার সে হচ্ছে বর্ণনা করে। যেমন তার লম্বা এরকম হতে হবে, চোখ এরকম হতে হবে, চুল এরকম হতে হবে, আয় এরকম হতে হবে, ঠিকানা এই জায়গায় হতে হবে। তো এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা হচ্ছে ফিচার্স। তো সে আমাদেরকে বললো যে এমন সিস্টেম কি বের করা যায় যে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর উপর ভিত্তি করে, যেটার উপরে আমি মানে আমার কাছে একটা অ্যাপ থাকবে, যে অ্যাপে হচ্ছে আমি এই ডিটেল ফিচারের সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে, সে প্রশ্নগুলোর উত্তর দিলেই সম্ভাব্য আমার যে কি ম্যাচ সে আপনাদের আমার ডাটাবেজের উপরে শো করবে। তার মানে হচ্ছে তারা মূলত এরকম সিস্টেম আমাদের কাছ থেকে চেয়েছিল। সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমাদেরকে নিজেরাই কিন্তু ডাটা তৈরি করতে হয়েছে, মানে ফিচার তৈরি করতেছে একদম জিরো থেকে তৈরি করা। তো এক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, এই যে বেটা মানে X1 X2 এগুলো আমাদেরকে নিজে থেকে করতে হচ্ছে, প্রত্যেকটা এক একটা হচ্ছে আমাদের ফিচার্স। তো ফিচার্স বের করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওদের ওখানে যত মেম্বার আছে, মানে যারা নারী পুরুষ নির্বিশেষে, এই সবার ডাটাগুলোকে আমরা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে পুরুষদের কি কি বৈশিষ্ট্য আছে সেইগুলোকে আমরা এক জায়গায় আনলাম, নারীদের বৈশিষ্ট্যগুলো বা ফিচার্স গুলো এক জায়গায় আনলাম। তারপরে যেহেতু এখানে নারী পুরুষ আছে তাহলে আমাদের এখানে ক্লাসিফাই করতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন, ক্লাসিফাই যখন আমরা করব তখন আমাদের লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে হবে। এই আমি আপনাদেরকে মানে এটা থিওরি আসতেছি, পরে আগে এক্সাম্পল বর্ণনা করতেছি, এক্সাম্পল দিলে আপনাদের মাথায় কাজ করবে। তো আমরা যে কাজটা করেছিলাম, মেল ফিমেল, তো ধরেন আহ এম হচ্ছে মেল, এফ হচ্ছে আমাদের ফিমেল আমরা ধরলাম। তো ধরার পরে মেলদের কিছু ফিচার বা বৈশিষ্ট্য আছে যার উপরে ভিত্তি করে ঠিক করা হবে যে এই ফিচার গুলোর উপর ঠিক করে একজন মানুষ ধরেন হচ্ছে সে যে কোনো একজন ধরেন ক্লায়েন্ট, এটাকে আমরা ক্লায়েন্টই বলি। তো ক্লায়েন্ট সে মহিলা হতে পারে, সে পুরুষ হতে পারে। তো একজন ক্লায়েন্ট যখন হচ্ছে এই কোম্পানিটাতে আসবে, তখন কোম্পানি তাকে বলবে যে ঠিক আছে যে কি ধরনের পুরুষ আপনার পছন্দ। হুম, তখন সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে বলবে। তো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তারা হচ্ছে তার সাথে সর্বোচ্চ ম্যাচ আছে
এরকম যে প্রার্থী আছে যারা, বা লিস্টের মধ্যে যে মেম্বাররা আছে তাদেরকে সে কি শো করবে। এখন এই কাজটা যখন হচ্ছে করে, এই কাজটা করার সময় লজিস্টিক রিগ্রেশন টেকনিক আমরা হচ্ছে অ্যাপ্লাই করছি কেন? কারণ দেখেন, আমরা বলছি যে পার্টনার যখন সে সিলেক্ট করতেছে, মানে আমরা তো তাকে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, হ্যাঁ, যে আপনি এই ফিচার চাচ্ছেন, এই ফিচারের উপর ভিত্তি করে আমরা টপ 5 ক্যান্ডিডেট আমরা পেয়েছি। এই টপ 5 ক্যান্ডিডেটের মধ্যে থেকে সে যে কোনো একজনকে বাছাই করবে অথবা করবে না। তার মানে বাছাই করতে পারে অথবা নাও করতে পারে। দেখেন, এখন কিন্তু ওই যে আমাদের বাইনোমিয়াল লজিক রিগ্রেশনের সিচুয়েশন চলে এসেছে। ঠিক ফিমেলদের ক্ষেত্রে এরকম, ফিমেলদের আমরা এরকম ফিচার গুলো ক্লাসিফাই করেছিলাম। করার পরবর্তীতে ক্লাসিফাই যখন করেছি তখন আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের যে সিস্টেমটা আছে সেটা ইউজ করেছিলাম। বা কাছে করে ফেলানোর পরে, মডেল দাঁড় করার পরে, যখন ক্লায়েন্ট এসে সে হচ্ছে মানে চয়েস মেক করবে, তখন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই হচ্ছে মূলত লজিস্টিক রিগ্রেশনের টেকনিক। তো আমরা ফিমেলরা আসার পরে সে মেয়েলে কি কি বৈশিষ্ট্যগুলো চায় সেটা বললো। বলার পরবর্তীতে আমরা বললাম, হ্যাঁ, এটার উপর ভিত্তি করে আমরা এজনকে পেয়েছি, এটার উপর ভিত্তি করে আমরা অমুককে পেয়েছি। তো এই কাজগুলোই আপনার হচ্ছে আমরা লস্ট ইগ্রিগেশনের মাধ্যমে করতে পারি। এখন দেখেন, এই সিচুয়েশনটা হচ্ছে বাইনারি লস্ট ইগ্রিগেশন, কারণ সে বিয়ে করার জন্য সেই যাকে পছন্দ করতে পারে, নাও করতে পারে। এর ইন বিটুইন কোনো কিন্তু এখানে সিচুয়েশন নেই। মানে কাউকে আমার অর্ধেক পছন্দ হয়েছে, অর্ধেক পছন্দ হয় নাই, বা দুইজনকে আমার পছন্দ হয়েছে আর বাকিদের পছন্দ হয়নি, এরকম সিচুয়েশন কিন্তু না। সিচুয়েশন হচ্ছে এক্সট্রিম, হয় পছন্দ হবে একজনকে, না হয় কাউকে পছন্দ হবে না। 0 এবং 1, এটা হচ্ছে বাইনারি লজিস্টিক। এখন বাইনারি লজিস্টিক পরবর্তীতে আমরা এই যে যে ধরনের সিচুয়েশনের মধ্যে হচ্ছে পড়ি, সেটা হচ্ছে যে লজিস্টিক রিগ্রেশন যখন আমরা 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 আনলাম, লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ। কি কি? যে ইজ অ্যাট লিস্ট ওয়ান অফ দি প্রেডিক্টরস x1 x2 xp ইজ ইউজফুল ইন প্রেডিক্টিং দ্য রেসপন্স। আচ্ছা, এখন কথাটা হচ্ছে, আমরা তো যখন হচ্ছে মেল ফিমেলের বৈশিষ্ট্যগুলোকে ভাগ করেছি, তো সবার প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু এক একটা এক্স। এখন কারো যদি 10টা বৈশিষ্ট্য, আমরা ওখানে সবার 10টা বৈশিষ্ট্য লিস্ট করি মেলদের, বা 10টা বৈশিষ্ট্য ফিমেলদের, তাহলে হচ্ছে x1 থেকে শুরু করে, x1 x2 থেকে শুরু করে x10 পর্যন্ত এরকম যাবে। এখন কথাটা হচ্ছে এক্স এর উপর ভিত্তি করে আমরা এটাকে কেমন প্রেডিক্ট করতে পারতেছি, সেটার উপরে আমাদের মূলত মডেলটা ডাটাকে কিভাবে ফিট করতে পারতেছে এটা ডিফাইন হচ্ছে করবে। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে দুইটা বিষয় আছে। একটাকে বলা হয় হচ্ছে আপনার ভ্যারিয়েবল, কোন ফিচার গুলো ইম্পর্টেন্ট, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। কি কারণে? কারণ আমাদেরকে কিন্তু তারা বলে দেয়নি বা কোনো ডেটা দেয়নি যে ধরেন এটা হচ্ছে আমাদের এক্সেল ফাইল, আপনারা এটা থেকে ডেটা অ্যানালাইসিস করেন। তারা আমাদেরকে বলেছে সিচুয়েশন, তারা যে প্রবলেমটা ফেস করতেছে। তা আমাদেরকে নিজেরাই কিন্তু ডেটা তৈরি, মানে এক্সট্রাক্ট করতে হচ্ছে। এক্সট্রাক্ট করার পরে ডেটাকে আমাদের ক্রুড সিচুয়েশন থেকে ডেটা বিল্ড আপ করে নিয়ে আসতে হচ্ছে। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে তখন আপনাকে ঠিক করতে হবে যে কোন ফিচার গুলো আমি আসলে রাখবো। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ধর্মের বিষয়টা ইম্পর্টেন্ট না, মানে জাপানের যে অবস্থা, সেই জায়গাতে আসলে ধর্মের বিষয়টা ওদের ওখানে ইম্পর্টেন্ট না। যে কোনো ধর্মের লোক হলে ওটা ওদের জন্য এতটা ম্যাটার করে না। শুধু ধর্মের যে ফি ফি মানে ফিচারটা আছে, এটা আমাদেরকে ওদের ওই সিলেকশন থেকে বাদ দিতে হয়েছিল। তার পরবর্তীতে হচ্ছে যে অনেকের হচ্ছে আপনার ওই যে ফুডের কোনো রেস্ট্রিকশন আছে কিনা, এটা আবার খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন একজন মানুষের সাথে আপনি ধরেন হচ্ছে ডেটে যাবেন, বা ধরেন কোনো জায়গায় ঘুরতে গেলেন, বা ম্যানেজের আগে ওনাদের তো দেখা হবে, তো ওনারা কোনো একটা রেস্টুরেন্টে গেলে আপনার যদি ফুডের অনেক রেস্ট্রিকশন থাকে, যেমন আপনার ওয়াইন কত খান না, বা আপনার হয়তো অন্য কোনো ফুড রেস্ট্রিকশন আছে, তো এই জিনিসগুলো জানা ইম্পর্টেন্ট, সেটা একটা। আর একটা হচ্ছে যে ইনকামের সোর্স, এটাও একটা জানা গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখা গেছে যে চোর ডাকাতও থাকতে পারে। সো এই জিনিসটা জানা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা তথ্য ছিল যেমন হচ্ছে ন্যাশনালিটি। তো সেক্ষেত্রে তারা বলছে যে এখানে আসলে ন্যাশনালিটি জানার দরকার নেই। তবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তারা বলেছে যে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ তার জাপানিজ জানা আছে কিনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইংলিশ ঠিক আছে, ওকে, ইংলিশ কম জানা বেশি না, ডাজেন্ট ম্যাটার, বাট জাপানি জানা আছে কিনা এটা গুরুত্বপূর্ণ। তো দেখেন, তখন আমরা যেটা কাজ করেছিলাম, একটা হচ্ছে যে এক্ষেত্রে একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ। ডাইরেক্ট অ্যাপ্রোচটা কি? দ্য ডাইরেক্ট অ্যাপ্রোচ, মোস্ট ডাইরেক্ট অ্যাপ্রোচ ইজ কল্ড all subsets of best subsets regression. Sorry. We compute the least square feet for all possible subset and then choose between them based on some criteria. আচ্ছা, এখানে তারা ডাইরেক্ট অ্যাপ্রোচের কথা বলেছে। এছাড়া আরো একটা অ্যাপ্রোচ আছে যেটা আমরা ইউজ করেছি, সেটা এখানে হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে আপনি সবগুলো ফিচার নিয়ে আপনি
মডেলকে কম্পিউট করবেন লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে এবং ফিট করার চেষ্টা করবেন। তার পরবর্তীতে কোনো একটা বিশেষ ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে সেখান থেকে আপনি আপনার ভ্যারিয়েবল গুলো ঠিক করবেন। এই ডিরেক্ট অ্যাপ্রোচের আন্ডারে আবার দুটো কেমন অ্যাপ্রোচ আছে, একটার নাম হচ্ছে ফরওয়ার্ড সিলেকশন আর একটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড সিলেকশন। ফরওয়ার্ড সিলেকশনটার ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে নান মডেল থেকে শুরু করি। এখন এখানে নান মডেল নিয়ে হচ্ছে একটু কনফিউশন থাকতে পারে। নান মডেল হচ্ছে এমন এক ধরনের মডেল, না নান মডেলের বাংলা হচ্ছে শূন্য মডেল, কেউ যদি বাংলা জানতে চান। তো শূন্য মডেল এটা বললে কেমন কেমন লাগে না, এখানে নান মডেলই বলেন। তো নান মডেলটা হচ্ছে এমন এক ধরনের মডেল যেখানে ইন্টারসেপ্ট আছে কিন্তু কোনো প্রেডিক্টরস নাই। তার মানে আমরা ইন্টারসেপ্ট কোনটা, মানে লেখচিত্র যে একটা গ্রাফ তৈরি করি সেই ইন্টারসেপ্ট সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল প্রেডিক্টরস মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা এই ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স কি হবে সেটা আমরা এখনো ঠিক করিনি। এই ধরনের মডেলটা হচ্ছে আমাদের নান মডেল। তো ফরওয়ার্ড সিলেকশন শুরুই করে আমরা হচ্ছে নান মডেলের মাধ্যমে। এক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করি, ফিট পি সিম্পল লিনিয়ার রিগ্রেশনে অ্যাড টু দ্য নান মডেল দ্য ভ্যারিয়েবল দ্যাট লেজার্স ইন দ্য লোয়েস্ট আর এস এস। আচ্ছা, সেটা হচ্ছে আপনারা যখন হচ্ছে রিগ্রেশন হচ্ছে রান করবেন, তখন সেখানে যাদের আরএসএস এর ভ্যালু সবচেয়ে লো হবে তাদের উপর ভিত্তি করে আমরা ভ্যারিয়েবল গুলো হচ্ছে ঠিক করবো। তার মানে হচ্ছে রিগ্রেশনটা রান করার পরবর্তীতে সিম্পল লিস্ট স্কোয়ার রিগ্রেশন রান করলে হচ্ছে আমরা এগুলো প্রতিটা ভ্যারিয়েবলের এগেনস্টে আরএসএস ভ্যালু হচ্ছে পাবো। তো এই আরএসএস ভ্যালুর উপরে ভিত্তি করে যাদের ভ্যালু কম হবে তাদেরকে আমরা এক্ষেত্রে বিবেচনা করব। এখন এরপরে আছে অ্যাড টু দ্যাট মডেল দি ভ্যারিয়েবল দ্যাট ডাইস ইন দ্য লোয়েস্ট আরএসএস এবার অল টু ভ্যারিয়েবল। আবার দুইটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেমন এরকম, যেমন আপনি ধরেন এই যে আমাদের এই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা 10টা ভ্যারিয়েবল ঠিক করতেছি, তো 10টার ক্ষেত্রে দেখা গেছে দুইটা ভ্যারিয়েবল প্রায় কাছাকাছি আমাদের কাছে মনে হচ্ছে, মানে দুইটাই মোটামুটি একরকম মনে হচ্ছে। আপনি তখন কনফিউশনে পুরো পড়ে গেলেন যে এই দুইটার মধ্যে কাকে ঠিক করব। তখন এই দুইটার মধ্যে যেটা আরএসএস এর ভ্যালু সবচেয়ে লো বা কম সেটা আমাদের ঠিক করতে হবে। এটা আমরা কন্টিনিউ করতে থাকবো, কন্টিনিউ করে মোটামুটি যত ভ্যারিয়েবল গুলো আছে সব ভ্যারিয়েবল গুলোর উপরে কন্টিনিউ করার পরে শেষ হলে এটা শেষ হয়ে যাবে, মানে একবার ফাইনাল ভ্যারিয়েবলের সাথে এটা শেষ হবে। আরেকটা হচ্ছে যেটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড সিলেকশন। ব্যাকওয়ার্ড সিলেকশনটা হচ্ছে মূলত আমাদের মডেলে যত ভ্যারিয়েবল আছে সেটা নিয়ে আমরা শুরু করব। শুরু করার পরে আমরা যেটার পি ভ্যালু সবচেয়ে বেশি সেটাকে আমরা বাদ দিব। ঠিক আছে, পি ভ্যালু হচ্ছে বাদ দিব, এরকম করে বাদ দিতে দিতে আমাদের হচ্ছে যে ভ্যারিয়েবল গুলো অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের আমাদের ভ্যারিয়েবলের ক্ষেত্রে সিলেকশন। আরো একটা বিষয়, যে কোনো মডেল যখন আপনি দাঁড় করাবেন তখন আপনার মডেলটা কেমন ফিট করছে সেটা হচ্ছে দেখতে হবে। তো এই ফিটিংটা দেখার জন্য দুইটা মেজার ইউজ করা হয়, একটার নাম হচ্ছে আর স্কোয়ার, একটার নাম হচ্ছে আরএসি। তো আরএসিটা নর্মালি ফর্মুলাটা হচ্ছে এরকম, আরএসি ইজ ইকুয়াল টু রুট ওভার 1/n - p - 1 আরএসএস। আর আরেকটা হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ারটা যেখানে এখানে লেখা আছে একটা কথা, ইট টার্নস আউট দ্যাট আর স্কোয়ার ইজ অলওয়েজ ইনক্রিজ when মোর ভ্যারিয়েবলস আর অ্যাডেড টু দ্য মডেল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটু আগে আমরা বলেছি যে ভ্যারিয়েবল যদি বেশি থাকে সেটাকে কমাতে হবে, বাট এখানে বলতেছে একটা মডেলের যে আর স্কোয়ার সেটা আমার হচ্ছে আহ ইনক্রিজ করবে যদি আমি বেশি ভ্যারিয়েবল অ্যাড করি। এটা হচ্ছে কেন, সেটা হচ্ছে আবার এখানে একটা কথা আছে দেখেন, ইভেন ইফ দোজ ভ্যারিয়েবলস আর উইকলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেসপন্স। তো এখানে মূলত কথাটা হচ্ছে যে আর স্কোয়ারটা দিয়ে আমরা আমাদের মডেলটা কেমন, এটা কোয়ালিটি কেমন এটা দেখার চেষ্টা করি। নর্মালি বলা হয়ে থাকে যদি আমরা বেশি মডেল অ্যাড মানে ভ্যারিয়েবল অ্যাড করি তাহলে মডেলের আমাদের যে আর স্কোয়ারের ভ্যালু সেটা ইমপ্রুভ করবে, বাট এটা সব ক্ষেত্রে সত্য না। মানে এটা একটা জেনারেল পারসেপশন, এটা কিন্তু 100% অ্যাকুরেট হবে তা কিন্তু না। বাট নর্মালি ডাটা সেটের পরিমাণ যদি আমাদের বেশি হয়, মানে নাম্বার অফ অবজারভেশন যদি বেশি হয়, আপনি যদি বিগ ডাটা নিয়ে কাজ করেন অনেক বড় পরিমাণ ডাটা, সেক্ষেত্রে আপনার মডেলের এক্সপোনেন্টারি পাওয়ার হচ্ছে বাড়বে। হুম। আর একটা হচ্ছে যে নর্মালি এই কারণে বলা হয়ে থাকে যে আর স্কোয়ারের চাইতে সবচেয়ে ভালো অপশন হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার, যেটা আমরা এইভাবে ফর্মুলা আছে এইভাবে বের করে থাকি। এখন আমরা ধরেন যখন প্রেডিক্ট করতে যাই তখন আমরা মূলত এই ওয়াই ভ্যালু মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে প্রেডিক্ট করি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, আর লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রেও সেম জিনিস, আমরা ওয়াইটাকে প্রেডিক্ট করতে চাই। তো মাল্টিপলের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ফ্যাক্টর আমার থাকে, সেটার উপর ভিত্তি করে আমরা প্রেডিক্ট করতে চাই। এখন এরকম প্রেডিকশন করার ক্ষেত্রে দুই ধরনের আনসার্টেনটি থাকতে পারে। কি ধরনের? দুই ধরনের। সেটা কি কি? সেটা হচ্ছে এই যে বেটা 0, বেটা 1, বেটা 2 আপনারা হচ্ছে দেখতেছেন, এরা মূলত হচ্ছে আপনার বেটা 0, বেটা 1 এবং বিপি এইগুলোর হচ্ছে এস্টিমেট। মানে বেটা হ্যাট 0, বেটা হ্যাট 1, বেটা হ্যাট 2, এইগুলো যতগুলো আছে এইগুলো মূলত বেটা 0, বেটা 1 এবং বিপির
হচ্ছে এস্টিমেট। এখন দ্যাট ইজ অ্যাটলিস্ট স্কোয়ার প্লেন, তো যদি আমরা এগুলোকে স্কোয়ারে নিতে চাই তাহলে হচ্ছে দেখানো যেটা হবে ওয়াই হ্যাট বড় হাতের হলে, মানে ক্যাপিটাল ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু বেটা জিরো হ্যাট প্লাস বেটা ওয়ান হ্যাট এক্স ওয়ান ড্যাশ ড্যাশ বেটা হ্যাট বিপি এক্স পি is only an estimate for the true population regression plane. The inaccuracy in the coefficient estimate is related to reducible error. We can compute the confidence. আচ্ছা, এক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের এইরকম সিচুয়েশনে কাজ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের লিস্ট স্কোয়ার মেথড আমরা হচ্ছে ইউজ করি। তো লিস্ট স্কোয়ার মেথডের সাহায্যে যখন আমরা ইউজ করি এটা মূলত আমাদের ট্রু পপুলেশন রিগ্রেশনের একটা এস্টিমেট মাত্র। হুম। এটা সবসময় অ্যাকুরেটলি যে যে ইরোডটা আছে সেটাকে ম্যাচ করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা নর্মালি ক্যাম্প কনফিডেন্স ইন্টারভ্যাল ইউজ করে থাকি টু ডিটারমাইন হাউ ক্লোজ ওয়াই হ্যাট উড বি টু ওয়াই হ্যাট আসলে বেটা জিরো, তারপরে বেটা ওয়ান এক্স ওয়ান ড্যাশ ড্যাশ বেটা পি এক্স পির কতটুকু কাছাকাছি। তারপর আরেকটা ভুল যেটা হয়ে থাকে, ইভেন ইফ ইউ নো দ্য মডেল, দ্যাট ইজ ইভেন ইফ ইউ নো দ্য ট্রু ভ্যালুজ ফর বেটা জিরো বেটা ওয়ান অ্যান্ড বেটা পি, দ্য রেসপন্স ক্যানট বি প্রেডিক্টেড পারফেক্টলি বিকজ অফ র্যান্ডম এরর। আমরা ধরেন হচ্ছে এই যে বেটা জিরো আছে, বেটা ওয়ান আছে, বেটা পি ভ্যারিয়েবল গুলোর যে ভ্যালুটা আছে সেটা এক্সাক্ট ভ্যালু আমরা জানি, কিন্তু তারপরে আমাদের যে রেসপন্স ভ্যারিয়েবল বা আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আছে, ঠিক আছে, সেটা যে র্যান্ডম ইররটা আছে সেটা হয়তো আমরা ঠিক করে এক্ষেত্রে জানতে পারছি। উই রেফার টু দিস অ্যাজ ইনরিডিউসিবল ইরর, এবং এটাকে নর্মালি রিডিউস করা সম্ভব না কারণ এটা অলরেডি আমাদের সিস্টেমের মধ্যে আছে, পার্ট অফ দি সিস্টেম। এখন এই লজিক রিগ্রেশন মানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন নিয়ে আপনি যখন কাজ করতে যাবেন তখন নানা রকম সমস্যা হয়তো আপনাকে পড়তে হতে পারে। এই সমস্যাগুলোর প্রেক্ষিতে আমরা হয় লজিক রিগ্রেশন ইউজ করব, না হয় রিস্ক রিগ্রেশন ইউজ করব, না হয় ইলাস্টিক রিগ্রেশন ইউজ করব, না হলে র্যাশো রিগ্রেশন ইউজ করবো, বাট সাপোর্ট ভেক্টর মেশিন কিংবা অন্যান্য যে আপনার মেশিন লার্নিং মেথড গুলো আছে সেটা ইউজ করবো। তো এই সমস্যার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে নন লিনিয়ারিটি অফ দ্য রেসপন্স প্রেডিক্টেড লিনিয়ারশিপ। আচ্ছা, নন লিনিয়ারিটি মানে হচ্ছে মূলত আমরা লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে বলতেছি যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের আপনার প্রেডিক্টর ভ্যারিয়েবল, আর রেসপন্স ভ্যারিয়েবল হচ্ছে আমাদের মূলত ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে বলতেছি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের মধ্যে সম্পর্কটা লিনিয়ার, কিন্তু কোনো সময় যদি সম্পর্ক লিনিয়ার না থাকে তখন কি করবে, তখন আমাদেরকে মূলত অন্য মেথড হচ্ছে ইউজ করতে হবে। ঠিক আছে, অন্য মেথডের আলোচনাতে আমরা আসি অলরেডি, সেখানে আমরা যাচ্ছি। তারপর কোরিলেশন অফ ইরোর টার্ম, আমাদের যে অ্যাবসোলুটটা থাকে মানে ইরোর টার্মটা আমাদের থাকে লিনিয়ার রিগ্রেশনে, তো সেটার কোরিলেশন যদি আমরা বের করার পরে দেখি যে কোরিলেশনটার পরিমাণটা বেশি বা একে অপরের সাথে ইরোর টার্মগুলো বেশি কোরিলেটেড, সেটার ক্ষেত্রেও এক ধরনের এটা সমস্যা। তারপর হচ্ছে নন কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স অফ ইরোর টার্ম, এক্ষেত্রে ইরোর টার্মে যে ভ্যারিয়েন্সটা থাকবে এটা কোনোদিনও কনস্ট্যান্ট হবে না, এটা হবে নন কনস্ট্যান্ট। এরপর আউটলায়ার হচ্ছে থাকতে পারে, আউটলায়ার মানে হচ্ছে খুব বেশি এক্সট্রিম হাই ভ্যালু কিংবা এক্সট্রিম লো ভ্যালু থাকতে পারে। তারপর হচ্ছে হাই ভ্যারিয়েন্স পয়েন্ট হচ্ছে থাকতে পারে। কোলিনিয়ারিটি মানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে অপর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সম্পর্ক থাকতে পারে। নন লিনিয়ারিটি অফ ডেটাকে আমরা মূলত এই স্ক্যাটার প্লটের মাধ্যমে হচ্ছে আমরা ডিটেক্ট করার চেষ্টা করি। মানে আপনারা কেউ যদি জিজ্ঞেস করেন যে কিভাবে একটা ডেটা সেট ওটা লিনিয়ার, আমাদের সম্পর্কটা লিনিয়ার না নন লিনিয়ার, এটা আমরা কিভাবে বের করতে পারি, তো এই ক্ষেত্রে আপনাদের এই গ্রাফটা হচ্ছে দেখতে হবে। এখানে মূলত প্লট আছে, প্লট অফ রেসিডুয়ালস ভার্সাস প্রেডিক্টেড। মানে আমাদের এখানে ও এক্স অ্যাক্সিসে হচ্ছে ফিটেড ভ্যালু দেওয়া আছে, আর উপরে আমাদের হচ্ছে রেসিডুয়াল দেওয়া আছে। এখন এটা মূলত অটো ডেটা সেটের উপর ভিত্তি করে, এবং প্রতিটা আমাদের দুইটা প্লট আছে, দুটোটা প্লটের ক্ষেত্রে হচ্ছে এখানে একটা রেড লাইন আমরা দেখতে পাচ্ছি। তো রেড লাইনটা কেন দেওয়া আছে, রেড লাইনটা হচ্ছে যে আমাদের রেসিডিউল গুলো আছে, এই রেসিডিউল গুলোকে স্মুথ ফিটের জন্য রেড লাইনটা দেওয়া আছে ইন্টারনেট টু মেক ইট ইজিয়ার টু আইডেন্টিফাই কোনো ট্রেন্ড আমরা এক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারি কিনা। এখন এখানে আমরা দেখেন যে যদি বাম পাশের এই চিত্রটা দেখি, এ লিনিয়ার রিগ্রেশন অফ এমপিজি অন হর্স পাওয়ার, এটা হচ্ছে আমাদের ডাটা। তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যেটা নিচের দিকে যাচ্ছে আবার এটা উপরের দিকে উঠছে, তার মানে হচ্ছে আমাদের এই ডাটা সেটের মধ্যে একটা লিনিয়ার প্যাটার্ন নাই, এটাতে যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে নন লিনিয়ার প্যাটার্ন। অন্যদিকে রাইট সাইডে যে আমাদের গ্রাফটা আছে সেখানে দেখেন যে রিগ্রেশনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, এবং এই রিগ্রেশনের প্যাটার্নটার উপরটা যদি একটু মানে এত বেশি হাই প্যাটার্ন না, এটা লিটল একটা প্যাটার্ন, বাট তারপরে মোটামুটি রেসিডিউরের একটা লিটল লিনিয়ার
প্যাটার্ন আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। তারপর কোরিলেশন অফ ইরর টার্মটা মানে হচ্ছে আপনার যে আপনার যে ইরর টার্ম বা রেশিওটা আছে তাদের সাথে আপনার কোরিলেশন থাকতে পারে। তো কোরিলেশনের ভ্যালু জিরো থেকে শুরু শুরু করে আপনার +1 পর্যন্ত যেতে পারে। যদি জিরো হয় তাহলে আসলে কোনো কোরিলেশন সম্পর্ক নেই। যদি 0.5 হয় তাহলে মডারেট কোরিলেশন আছে। আর যদি 0.9 হয় তাহলে হাইলি পজিটিভ কোরিলেশন আছে বলে আমরা ধরে নিই। এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে রো। এটাকে পির মতো দেখেন, এই চিহ্নটার নাম হচ্ছে রো। আচ্ছা, তারপর হচ্ছে নন কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স অফ ইরর টার্ম। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা যে দেখেন দুইটা প্লট দিয়েছি, এটা হচ্ছে আমাদের রেসিডুয়াল প্লট। হুম। তা এখন এই যে রেসিডুয়াল প্লটটা আছে, এই রেসিডুয়াল প্লটটার এখানে দেখেন আমাদের দুইটা গ্রাফের ক্ষেত্রে আমাদের হচ্ছে আপনার রেড লাইন হচ্ছে দেওয়া আছে। তো রেড লাইনটা কেন? এই রেড লাইনটা মূলত আমাদের যে আপনার রেসিডুয়ালটা আছে সেই রেসিডুয়াল গুলোকে স্মুথ ফিতের জন্য আমরা দিয়েছি। তার মানে কোন রকম ট্রেন্ড আমরা আসলে বের করতে পারি কিনা এই কারণে দিয়েছি। এখন দেখেন যে লেফট সাইডে আমরা যদি দেখি, লেফট সাইডে আমাদের হচ্ছে রেড লাইনটা একেবারে প্রায় ধরতে গেলে মোরলেস মানে সোজা মধ্যে দিয়ে চলে গিয়েছে, মানে এটা ফানেল শেপ চলে গেছে। দেখেন উপরের দিকে একটা রেখে গেছে, নিচের দিকে আরেকটা রেখে গেছে। তো এটাকে ফানেল শেপ আমরা বলতে পারি। এই ফানেলের মধ্যে দিয়ে রেড লাইনটা এখানে চলে গিয়েছে। আর যেটা হচ্ছে যে আপনার এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডেটা সেটের মধ্যে হেটারোডাস্টিসিটি আছে। তারপর রাইট সাইডের ক্ষেত্রে যেটা হচ্ছে দেখেন, আমাদের রাইট সাইডের ক্ষেত্রে হচ্ছে যে হেটারোডাস্টিসিটি, আমরা রাইট সাইডে হচ্ছে আপনার লগ ট্রান্সফর্ম দেওয়া হয়েছিল। তো লগ রেসপন্স লগ ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেটারোডাইসিটির কোনো আমরা সাইন দেখতে পাচ্ছি না। তারপর হচ্ছে আউটলায়ারের বিষয়টা যদি দেখি, এখানে রেড কালারের মাধ্যমে আউটলায়ারটা দেখানো হয়েছে। তো দেখেন যে লেফট সাইডের যে ফিগারটা আছে, এক্স এর ভ্যালু হচ্ছে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত আছে। এক্ষেত্রে ওয়াই এর ভ্যালু হচ্ছে -4 থেকে শুরু করে 6 পর্যন্ত আমাদের দেওয়া আছে। তো লিস্ট স্কোয়ার রিগ্রেশনটা এখানে দেওয়া আছে রেডে, এন্ড দ্য রিগ্রেশনের আফটার রিমুভিং দ্য আউটলায়ার ইজ শোন ইন ব্যাক। আপনার আউটলায়ারটা দূর করার পরবর্তীতে তারপরে হচ্ছে আপনার রিগ্রেশন লাইনটা আমরা কালো দাগের মধ্যে দেখতে পাচ্ছি। রেসিডুয়াল প্লট হচ্ছে আইডেন্টিফাই দ্য আউটলায়ার। এখন রেসিডুয়াল প্লট কোথায়? রাইটে দেখেন আমাদের দুইটা প্লট আছে। দি আউটলায়ার হ্যাজ এ স্টুডেন্টাইজ স্ট্যান্ডার্ডাইজ রেসিডুয়াল 6। তো এটা হচ্ছে আমাদের আউটলায়ার এরিয়া। টিপিক্যালি উই অ্যাকসেপ্ট ভ্যালু বিটুইন 3 and 3। আচ্ছা, হাই লিভারেজ পয়েন্ট এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে অবজারভেশন আছে, যেমন এখানে অবজারভেশন 41, অবজারভেশনের ক্ষেত্রে এটা একটা হাই লিভারেজ পয়েন্ট, কিন্তু 20 অবজারভেশনের ক্ষেত্রে এটা কিন্তু হাই লিভারেজ অবজারভেশন পয়েন্ট না। দ্য রেড লাইন ইজ দ্য ফিড টু অল দ্য ডেটা, অ্যান্ড দ্য ব্ল্যাক লাইন যেটা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে, ব্ল্যাক লাইন ইজ দ্য ব্ল্যাক ইজ দ্য ফিড উইথ অবজারভেশন 41 রিমুভড। ওকে, কোলিনিয়ারিটি আমি বলেছি যে মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একে অপরের সাথে সম্পর্ক। তো দেখেন আমাদের প্রথম যে ফিগারটা আছে, এখানে আমরা উপরে নিচে হচ্ছে লিমিট এবং উপরে হচ্ছে এজ দেওয়ার চেষ্টা করেছি, এবং এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে আসলে যে সম্পর্ক সেটা কোলিনিয়ার না। যার কারণে একটা এক দিকে এখানে গিয়েছে, কোনো গ্রাফটা এরকম দেখাচ্ছে। কিন্তু আমরা যদি হচ্ছে রাইট সাইডে দেখি তাহলে সেখানে রেটিং এর সাথে লিমিটের মোটামুটি একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে বলা হয় হচ্ছে যে দ্যার ইজ হাই কোলিনিয়ারিটি। তো কোলিনিয়ারিটির ক্ষেত্রে নর্মালি আমরা চেক করে থাকি যে কোরিলেশন ম্যাট্রিক্স আমরা বের করে থাকি কোলিনিয়ারিটি চেক করার জন্য, যে আমাদের কোরিলেশন ম্যাট্রিক্সের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোর মধ্যে একে অপরের সংখ্যা আপনার কোনো সম্পর্ক আছে কিনা। বাট এছাড়াও আমরা নর্মালি কোলিনিয়ারিটি সমস্যার সমাধানের জন্য কোরিলেশন ম্যাট্রিক্স তো ইউজ করতে পারি। এছাড়া আরো একটা মেথড আমরা ইউজ করতে পারি, যে মেথডটার নাম হচ্ছে ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর, যেটাকে সংক্ষেপে বলা হয় বিআইএফ। ঠিক আছে? মানে বিআইএফ এর যে ভ্যালু আছে সেটা 5 থেকে 10-এর মধ্যে আপনার ইন্ডিকেট করে আমাদের এই বিআইএফ এর যে ভ্যালুটা আমাদের কাছে আছে। ওকে, এবার আসেন লিজ রিগ্রেশন এবং রেসো রিগ্রেশনের ক্ষেত্রে। নর্মালি লিজ এবং রেসো রিগ্রেশন এগুলো লজিস্টিক রিগ্রেশনের মধ্যেই পড়ে। মূলত বলা হয়ে থাকে যে লজিস্টিক রিগ্রেশনের পেনাল্টি টাইপ মেথড হচ্ছে মূলত লিজ লেসো রিগ্রেশন। এখন পেনাল্টি এটাকে কেন বলা হয়? তো পেনাল্টি বলা হয় এই কারণে যে লজিস্টিক রিগ্রেশন নিয়ে যখন আমরা কাজ করি তখন অনেক সময় আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল থাকতে পারে, অনেক বেশি ভ্যারিয়েবল। সো অনেক বেশি ভ্যারিয়েবল বা ফিচার যদি থাকে, তো সেক্ষেত্রে বেশি ফিচার্স থাকার জন্য আমরা মডেলটাকে পেনালাইজ
করি। এখানে পেনালাইজ করার জন্য যে মডেল আমরা অ্যাপ্লাই করি সেটার নাম হচ্ছে রিজ রিগ্রেশন এবং ল্যাসো রিগ্রেশন। তো এখানে দেখেন আমাদের যে জিনিসটা আছে রিজ রিগ্রেশনের ক্ষেত্রে, দ্য সাবসেট সিলেকশন মেথডস ইউজ লিস্ট স্কোয়ারস টু ফিট আ linear model that contains subset of predictors. As an alternative, we can fit model containing p predictors using a technique that constrains or regularizes the coefficient estimates, or equivalently that sinks the coefficient estimates throughout zero. আচ্ছা, এটা মূলত এক ধরনের সিঙ্কেজ মেথড। কারণ কি, আমাদের ভ্যারিয়েবল ফিচারের পরিমাণ লজিস্টিক ডিসিশনে যা থাকে সেটাকে আমরা এক্ষেত্রে কমিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি, তাই এটাকে অনেকে সিঙ্কেজ মেথড বা পেনালাইজ মেথডও বলে থাকেন। তো এখানে আমরা দুই ধরনের পেনালাইজ মেথড আছে, আরো এক ধরনের পেনালাইজ মেথড আছে, ওটা আমি বর্ণনা করব। তো রিজ রিগ্রেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা লিস্ট স্কোয়ার ফিস্ট আপনার ফিটিং মেথড হচ্ছে ইউজ করে থাকি। এক্ষেত্রে আমাদের ধরেন ফিটিং এর যে প্রসিডিউর এস্টিমেট থাকতে আছে, সেটা বেটা বেটা হ্যাট জিরো, বেটা হ্যাট ওয়ান, ড্যাশ ড্যাশ বেটা পি, এটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করে থাকি আরএসএস এর এই ইকুয়েশনটার মাধ্যমে। তো এবার যখন আমরা এখানে ক্রেডিট ডাটা এক্সাম্পলটা হচ্ছে দেওয়া আছে, তো ক্রেডিট ডাটাটা হচ্ছে নর্মালি ব্যাংকগুলোতে যে ডাটা সেটটা হয়ে থাকে, যেমন এই ডাটা নিয়ে আমি কথা বলেছিলাম লাস্ট ক্লাসে আমাদের লস্ট এগ্রিগেশনে। আমি বলেছিলাম যে কেউ একজন ব্যাংক থেকে লোন নিতে আসে। তো যখন সে ব্যাংক থেকে হচ্ছে লোন নিতে আসে, তখন তার নানা ধরনের দিক হচ্ছে ব্যাংক দেখে থাকে নর্মালি, যেমন সে কোন জায়গায় থাকে, তার আয় কেমন, সে কোন পেশার সাথে জড়িত, হ্যাঁ, তার মাসিক ব্যয় কেমন, ঠিক আছে, তার পরবর্তীতে তার ফ্যামিলিতে কতজন আছে, ঠিক আছে, এরপরে সে কোন ধরনের সোসাইটিতে বিলং করে, তার এক্সিস্টিং কোনো ডিজিজ আছে কিনা, তার এক্সিস্টিং কোনো লোন আছে কিনা, বা এক্সিস্টিং কোনো ব্যাড রেপুটেশন আছে কিনা, এরকম হরেক ধরনের ফ্যাক্টর ব্যাংক হচ্ছে দেখে থাকে। তো এই ফ্যাক্টরগুলোর পরিমাণ কিন্তু মানে অনেক হতে পারে। আমরা চাইলে এটা ফ্যাক্টর ধরেন, আপনাকে কেউ যদি এরকম বলে যে ঠিক আছে আমরা, আপনি ধরেন একটা ব্যাংকে গেলেন, ব্যাংকে যাওয়ার পরে বলো যে আপনাকে আমরা আমাদের ক্রেডিট ডিপার্টমেন্টের ডাটা সায়েন্টিস্ট হিসেবে নিয়োগ দিলাম, এখন আপনি ক্রেডিট ডিফল্ট বের করার জন্য আপনি একটা মেশিন লার্নিং মডেল তৈরি করেন। তো তৈরি করতে গেলে আপনাকে প্রথমে হচ্ছে আসলে যারা ক্রেডিট বা ঋণের জন্য ব্যাংক থেকে আবেদন করে তাদের যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো আছে সেটা আপনাকে দেখতে হবে। সেখান থেকে দেখে আপনাকে একটা একটা করে তাদের যে ফিচার বা তথ্যগুলো আছে এটা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। তো এরকম এক্সট্রাক্ট করার পরে দেখবেন যে আপনার কাছে অনেক তথ্য থাকবে। সবগুলো তথ্য কিন্তু ইম্পর্টেন্ট না, এখন কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সেটা আপনার দ্বারা বোঝা সম্ভব হচ্ছে না। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল পরিমাণটা কমানোর জন্য বা সিঙ্গেজ করার জন্য নর্মালি এই যে রিগ্রেশন ল্যাসো রিগ্রেশন মানে পেনালাইজ মেথড বা সিঙ্গেজ মেথড হচ্ছে আমরা ইউজ করে থাকি। তো এখানে মূলত আমরা আমাদের যে প্রেডিক্টরস মানে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো আছে সেটাকে আমরা কি স্কেল করার চেষ্টা করে থাকি। তাহলে এখানে আমরা মূলত স্ট্যান্ডার্ড ইরোস ইউজ করে থাকি এবং স্ট্যান্ডার্ড লিস্ট স্কোয়ার কোএফিসিয়েন্ট এস্টিমেট ইউজ করে থাকি, যেটা মূলত স্কেল ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আচ্ছা, বাকিগুলো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটা ডেটা সেট নিয়ে কাজ করব, যেখানে লস এগ্রিগেশন ক্রেডিট ডেটা সেট নিয়ে কাজ করব, যেখানে লস এগ্রিগেশন রিস ল্যাসো একসাথে হচ্ছে ইউজ করব। তাহলে হচ্ছে বুঝতে পারবেন থিওরি আর বেশি আলোচনা না করি, কারণ নলে মাথায় কনফিউশন বাঁচবে। নেক্সট ক্লাসের সাথে আরো কিছু আলোচনা করে দিব, মানে যখন আমরা ক্লাসে এক্সাম্পলটা দেখব তখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নর্মালি মেশিন লার্নিং নিয়ে যারা হচ্ছে কাজ করে থাকেন এদের মধ্যে ম্যাক্সিমামকে দেখবেন যে তারা এই লিচ রিগ্রেশন, তারপর হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের যে ল্যাসো যেটা, এটাকে তারা হচ্ছে আহ, বাদ দেওয়ার চেষ্টা করে থাকেন। এছাড়া একটা নতুন রিগ্রেশন মডেল বের হচ্ছে যেটা নিয়ে হচ্ছে কাজ করা হচ্ছে, যেটার নাম হচ্ছে স্ল্যাব রিগ্রেশন। এটা এক ধরনের সিঙ্কেজ মেথড, বাট এটা মানে আমাদের ইয়েটা থেকে আর একটু ভালো। আমরা যে বর্তমানে মেথড গুলো ইউজ করতেছি এটা চাইতে আর একটু ভালো। নেক্সট ইয়ার নাগাদ এই ইরিগেশনটা চলে আসবে, তবে এটার প্যাকেজ আনফরচুনেটলি আমাদের যে পাইথন সফটওয়্যার আছে সেটার এই প্যাকেজের মধ্যে এটা হয় না। আর সফটওয়্যারের একটা অ্যাভেলেবল প্যাকেজ মানে বাইরের জন্য অ্যাভেলেবল না, স্পেসিফিক কিছু লোকজন আছে যারা ইউজ করে থাকেন স্ল্যাবের জন্য। নর্মালি আমেরিকার সিলিকন ভ্যালি নাম তো আপনারা সবাই শুনছেন, কেমন, তো সেখানে
আপনার হচ্ছে ফাইন্যান্স, কোয়ান্টিটেটিভ ফাইন্যান্সিয়াল ফার্ম গুলো আছে, বা যেগুলোকে তারা ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট ফার্ম বলে থাকেন, তো ওগুলোতে তারা হচ্ছে কমোডিটি ডেটা নিয়ে কাজ করেন, শেয়ার মার্কেটের ডেটা না। মানে শেয়ার মার্কেটের মধ্যে একটা তো হচ্ছে স্টক কেনা বেচা, আর একটা হচ্ছে যে কমোডিটি মার্কেট, যেখানে আসলে কমোডিটি কেনা বেচা হয়। সো কমোডিটি মার্কেটের উপরে কিন্তু ম্যাথমেটিক্যাল মডেল, স্ট্যাটিস্টিক্যাল মডেল অ্যাপ্লাই করা হয় বেশি। মানে এখানে ম্যাক্সিমাম পিএইচডি ডিগ্রি হোল্ডার বা যাদের 4-5টা মাস্টার ডিগ্রি আছে, এরকম লোকজন হচ্ছে জব করে থাকেন, এবং এদের বেতন কয়েক লাখ টাকা। ঠিক আছে, এবং এখানে নর্মাল ফাইন্যান্সে পিএইচডি করা বা বিজনেসে পিএইচডি করা লোকজন কাজ করে না। এখানে নর্মালি অ্যাস্ট্রোফিজিক্স, বায়োলজি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এইসব ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, এইসব সাবজেক্টে পিএইচডি যারা হচ্ছে করে, তারা নর্মালি এই কোর জায়গাগুলোতে কাজ করে থাকে। এবং আমার জানা মতো এখন পর্যন্ত কোনো বাঙালি এই কোর এরিয়াগুলোতে কাজ করে না। ঠিক আছে, এগুলোর স্যালারি কিন্তু অনেক হিউজ এবং প্রচুর ডিমান্ড আছে। তো এই যে আমি এখন বললাম, এই স্ল্যাব লিগ্রেশন, সিঙ্কেজ, এই ধরনের বিষয়গুলো তারা নর্মালি কমোডিটি ডাটার ক্ষেত্রে তারা এই ধরনের মডেলিং অ্যাপ্রোচ গুলো ইউজ করে থাকেন, এবং ওদের হিউজ ডিমান্ড আছে। এবং এসব ক্ষেত্রে তারা পিএইচডি ছাড়া নেয় না। মানে নর্মালি আমাদের যে ধারণা না, যে পিএইচডি মানে হচ্ছে আপনি টিচার হবেন, তা কিন্তু না। বাইরের দেশে এখন ডাটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এর পরবর্তীতে হচ্ছে আপনার মানে সিনিয়র পর্যায়ের যে পজিশন গুলো আছে এইসব ফিল্ডের, হ্যাঁ, এরপরে এই যে একটু আগে যেটা বললাম, যেমন এই যে আপনার ফাইন্যান্সিয়াল ফার্ম গুলোতে, হ্যাঁ, এই ধরনের গুলোতে এখন তারা হচ্ছে পিএইচডি নিচ্ছে, অথবা যাদের মূলত 4-5টা মাস্টার ডিগ্রি আছে, এরকম লোকজন কিন্তু তারা হচ্ছে নিচ্ছে, এবং যাদের এরকম স্কিল গুলো আছে। সো স্কিল সেটের মানে ইয়েটা বাড়ানো গুরুত্বপূর্ণ আসলে। কারো কোনো কোশ্চেন না থাকলে তারা আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে পারি। স্যার আপনি বলেছিলেন যে ওই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে স্যার রিলেশন অ্যানালাইসিস গুলো বোঝাবেন স্যার। জি। নেক্সট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে স্যার এই যে রিলেশন অ্যানালাইসিস গুলো বোঝাবেন স্যার, কি নেক্সট ক্লাসে করবেন স্যার? না, আজকে আজকে বলবো। আজকে আপনাদেরকে এক্সাম্পল দিলাম না, যে আমরা ওরকম জাপানের ম্যারিজ এজেন্সির যে ডেটার এক্সাম্পল, এটাই তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছিল। আর ওইটা যেটা প্র্যাকটিক্যাল বলতেছেন মানে হচ্ছে সিএসভি ফাইলে আমাদের কাছে ডেটা আছে, যেটা আমরা ক্লাসে রান করব, রান করে দেখাবো। সেটা তো বললাম যে লসিক রিগ্রেশনের সাথে শ্রিঙ্কেজ ম্যাজিক হিসেবে যেহেতু জি স্যার। রিলিজ এবং ল্যাসো রিগ্রেশন আছে। তো নেক্সট ক্লাসে আমরা এই যে ব্যাংকের ক্রেডিট রিস্ক ডেটা নিয়ে হচ্ছে ক্লাস আমরা কাজ করব, যেখানে আমরা লসিক রিগ্রেশনে অ্যাপ্লাই করব। এর পরবর্তীতে তার যে ভ্যারিয়েবলের সংখ্যা সেটা কমানোর জন্য আমরা রিজ এবং ল্যাসো রিগ্রেশন অ্যাপ্লাই আর কি করবো। ওকে স্যার। আসলে এগুলো প্রত্যেকটা কনসেপ্ট একটা আরেকটার সাথে সম্পর্কিত, বুঝতে পারছেন? এখানে একটা পড়াই শেষ করে গেলে এরপর বাকিটা আবার আবার পড়াতে হলে সে আবার প্রথম থেকে হচ্ছে পড়তে হয়। এই কারণে এই যে আজকে আলোচনা যখন করলাম, এক্সাম্পল আপনাকে হচ্ছে দিলাম, নর্মালি রিয়েল লাইফে কিন্তু মডেলগুলো তারা এইভাবেই তৈরি করে থাকেন। কিন্তু এই জিনিসটা যারা হচ্ছে ইউটিউব টিউটিউবের মাধ্যমে শিখেন না, এরা এই জিনিসটা লোকজনকে বলে না। এরা দেখায়, হ্যাঁ আমার কাছে ডেটা আছে, আমি লোড করতেছি, কোড টাইপ করতেছি, কাজ শেষ হয়ে গেছে। আর এরকম হলে তো তাহলে আর কোনো কথাই ছিল না। তা- তাহলে তো জীবন সহজ হতো। তাহলে আমরা রাত্রে 12টা 1টা পর্যন্ত কাজ করা লাগতো না। আর এরকম হলে তাহলে লোকজন আর কোম্পানিতে চাকরিও দিত না, বলতে আরে সহজ জিনিস, জব দেওয়ার কি দরকার। এই যে কমোডিটি ডেটা সেট নিয়ে একটু আগে যেটা বললাম, এই ডেটা সেট নিয়ে আমি গত 3 দিন যাবত কাজ করতেছি। এই যে 3টা আর স্টুডিও আমার এখানে খোলা, এই যে উইন্ডোতে। আপনাদের ক্লাস শেষ হলে আমি আবার এটা নিয়ে বসবো। তো উইকেন্ডেও আমাদের শান্তি নেই। ঠিক আছে তাহলে, আগামীকালকে ক্লাস হবে, ওটা মিস যাবে না। ওই যে আমার দাঁতে ব্যথার কারণে আসলে লাস্ট উইকে ক্লাসটা নিতে পারিনি। ক্লাস হবে। ওকে, তাহলে সবাই ভালো ঠিক আছে থাকবেন। স্যার। কালকে ক্লাসে দেখা হবে। কালকে ক্লাস 10টা বাজেই হবে, আজকে ক্লাস 10টা 20-এ নিয়েছিলাম, বাট গতকাল আগামীকাল ক্লাস 10টা বাজেই, রাত 10টা আর কি বাংলাদেশ সময়, এই সময় হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।